এবার রাইয়ের মান ভাঙানোর জন্য এবার কোমর বেঁধে নেমে পড়লো শ্রোতা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইকে নর্মাল কেবিনে শিফট করে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের গোটা পরিবার রাইকে কনগ্রাচুলেট করার জন্য কেবিনে ছুটে যায় এবং রাইকে বলতে থাকে রাইয়ের বৌমনি যে কনগ্রাচুলেশনস রাই, তুমি যে স্বপ্নটা আমাদের সকলকে দেখেছো তুমি অবশেষে সেই স্বপ্নটা সফলভাবে পূরণ করতে পেরেছো এবং তুমি অবশেষে নিজের সন্তানকে জন্ম দিয়ে তুমি তোমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে পেরেছো এবং তুমি সম্পূর্ণরূপে যে সুস্থ সবল আছো সেটাই ঠাকুরের কাছে আমরা কৃতজ্ঞ এবং ঠাকুর যে তোমাকে সুস্থ সবভাবে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে সেটা আসলে আমরা কোনোদিনও ভাবতেও পারিনি যে তুমি এরকম করে আমাদের সকলকে চমক দেখাবে। আমরা যখন শুনেছিলাম যে তোমার শ্বাসকষ্ট হচ্ছে তখন যে আমাদের উপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ যখন বলতে থাকে যে রাই নাও তোমার মেয়েটাকে, আমরা সকলে আদর স্নেহ দিয়ে ওকে ভরিয়ে দিয়েছি, এবার ওর হয়তো বা মায়ের কাছে আসার সময় হয়েছে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ আমি ওকে প্রথমেই নিয়েছি এবং অনেকটা আদর আমি ওকে প্রথমেই দিয়ে দিয়েছি এবং তোমাদের সকলের কাছ থেকেও বেশি আদর দিয়েছি, কিন্তু ওর পরবর্তী যে ছোট সদস্যটা আছে না আমার আসলে তার সঙ্গে কিছুটা বোঝাপড়া আছে এবং ওর কানটা মুলে দেওয়ারও দরকার আছে, কারণ তোমরা ওকে কেউ শাসন করতে পারোনি বিধে আজকে ও এতটা বিগড়ে গিয়েছে এবং ওর বিগড়ে যাওয়ার স্বভাবগুলোটাই এখন পরিবর্তন করার সময় চলে এসেছে। কারণ এখনও যদি আমি ওকে না শুধরাতে পারি তাহলে আমার খুব সম্ভবত মনে হয় যে ওর সঙ্গ পেয়ে আমার মেয়েটাও হয়তো বা বিগড়ে যেতে পারে। তাই আমার মেয়ে পর্যন্ত ওর এই সমস্যাগুলো আসার আগেই আমি এই সমস্যাটাকে জ্বর থেকে উপড়ে ফেলতে চাই। তাই যদি তোমাদের কারো কোনো রকম কোনো আপত্তি না থাকে তাহলে কি আমি স্রোতের সঙ্গে একটু কথা বলতে পারি। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে এই লেগেছে আজকে স্রোতস্বিনী তোমার ক্লাস নেবে আজকে বর্দি ভাই, আজকে আমি দেখবো বর্দি ভাইয়ের কাছ থেকে তুমি কী করে রেহাই পাও। সবসময় তুমি আমার সঙ্গে না ঝগড়াঝাটি করে পার পেয়ে যাও, আজ কী করে তুমি পার পাও সেটাই আমি দেখবো। রাই দিদি ভাই তুমি কিন্তু আজকে কোনো মতেই মেয়েটাকে ছাড় দেবে না, ওর কানটা আচ্ছা মতো মুলে দেবে যাতে কিনা ও কোনোদিনও এরকম সাহসিকতা দেখানো সাহস না করতে পারে। ঠিক সেই মুহূর্তেই যখন অবশেষে সকলে রুম খালি করে দেয় এবং স্রোত এবং রাইকে একা ছেড়ে দেয়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই আমার দিক থেকে মুখটা সরিয়ে নিলি কেন বলতো। আমি জানি যে তুই আমার উপর অনেকটা অভিমান করেছিস এবং খুব সম্ভবত তুই হয়তো আন্দাজও করে ফেলেছিস যে আমি কাল গোটা রাত কোথায় ছিলাম এবং তার জন্যই হয়তো বা তুই আমার চিন্তায় চিন্তায় নিজের শরীরটাকে এতটা খারাপ করে ফেলেছিস। অন্যদিকে রাই বলতে থাকে যে সেটা কি অস্বাভাবিক, তুই যেই কাণ্ডটা করেছিস তার পরবর্তীতে তুই যদি আজকে সুস্থ সবল হয়ে আমার কাছে না ফিরতিস তাহলে আমি সকলকে কী জবাব দিতাম বলতো। তুই মায়ের কথাও একবার ভাবলি না, আমার কথা তো ছেড়েই দিলাম, কারণ তুই যদি সত্যি আমার মতন একটা অসুস্থ মানুষের কথা ভেবে থাকতিস তাহলে হয়তো বা তুই এরকম একটা পদক্ষেপ নেওয়ার কথা মাথায়ও আনতিস না। স্রোত তুই কী মনে করে এরকম করে নিজেকে বিপদের দিকে ঠেলে দিলি বলতে করে তুই কী পেলি বল, তাতেও তুই কোনো কিছু হাসিল করতে পেরেছিস, নীলুকে নিয়ে আসতে পেরেছিস সঙ্গে করে, তুই নিশ্চয়ই নীলুর কাছে গিয়েছিলিস এবং এই জিনিসটা কোনো মতে তুই আমার কাছে আড়াল করতে পারবি না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে না মেজদিভিকে আমি নিয়ে আসতে পারিনি সেটা ঠিক আছে, কিন্তু তোকে এর পাশাপাশি একটা সুখবর দিয়ে রাখি যে মেজদিভি যেখানেই থাকুক না কেন সম্পূর্ণরূপে ভালো আছে এবং আজকে ওর জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। অন্যদিকে রাই বলতে থাকে তার মানে ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আজ ওর বিয়ের দিন, এটা তুই জেনে রাখতো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।